নমস্কার, আমি বিথি। আজ 15 আগস্ট স্বাধীনতা দিবসের সকালে আমি এসেছি বিদ্রোহী কবি কাজী নজরুলের জন্মস্থানে। ছোট্টবেলা থেকেই আমরা দুজন কবির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকি, একজন রবীন্দ্রনাথ ঠাকুর আর একজন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। একজন ভারতের জাতীয় কবি আর একজন বাংলাদেশের জাতীয় কবি। প্রাইমারি স্কুলে দুখু মিয়ার গল্প পড়েছিলাম, জেনেছিলাম তার জন্মস্থান বর্ধমান, জেনেছিলাম তার দুঃখের অনেক কাহিনী। তখনই ঠিক করেছিলাম ছোট্ট বালকটির সাথে একবার দেখা করব। তখন আমার ছোট্ট বাল্যমন বোঝেনি তিনি অনেক আগেই সমাধিস্থ হয়েছেন বাংলাদেশে। তবুও সেই জন্মভিটা দেখার আশা আমার মধ্যে ছিল। আজ তাই 2025 সালের 15ই আগস্টকেই বেছে নিয়েছি কবির বাড়ি বর্ধমান জেলার আসানসোল শহরের চুরুলিয়া গ্রামে আসার জন্যে। আমরা নজরুলের গ্রামে দুটো সমাধিস্থলের মাঝখানে এখন দাঁড়িয়ে আছি। রাস্তাটা বেশ সুন্দর, মনোরম। একটু হেঁটে হেঁটে অনুভব করতে করতে যাই। যেহেতু আজকে বন্ধ রয়েছে, আমরা ভেতরে ঢুকতে পারলাম না। কাজী নজরুলের শৈশব ছিল আর্থিক কষ্ট ও প্রতিকূলতায় ভরা, ফলত তার ডাক নাম ছিল দুখু মিয়া। 10 বছর বয়সেই তিনি পিতৃহারা হন। 1899 সালে চুরুলিয়া গ্রামেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তীতে বিয়ে করেছিলেন প্রমীলা দেবীকে এবং তাদের 2 সন্তানও ছিল। কিন্তু কোনো এক সময় যেন দুঃখ তার পিছু ছাড়েনি। এক সন্তান বুলবুল যখন মারা গেলেন, তখন তিনি লিখলেন, বাগিচায় বুলবুলি তুই, ফুল শাখাতে দিসনে আজি দোল। তিনি গান, কবিতা, সাহিত্য রচনায় খ্যাতি অর্জন করেন। কখনো রুটির দোকানে, চায়ের দোকানে রাঁধুনি হিসেবে, কখনো নাট্য দলে, কখনো সেনা দলে তিনি যোগ দিয়েছেন এবং তিনি বিপ্লবী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে জেলও খেটেছেন। একজন মানুষ সারা জীবন তেতে পুড়েও আমাদের জন্য দিয়ে গেছেন অমূল্য সম্পদের ভাণ্ডার। আমি ঠিক করেছিলাম আসানসোল শহরের বেশ কিছু জায়গা 2 দিনে আমি ঘুরে নেব। তাই পুরুলিয়া থেকে পরবর্তীতেই পৌঁছে গেছিলাম ঘাগরবুড়ি মন্দিরে। ঘাগরবুড়ি হলেন আসানসোল শহরের শীর্ণকায় নুনিয়া নদীর তীরে অধিষ্ঠিতা রাঢ় বাংলার জাগ্রত দেবী মা। মন্দিরের ভেতরে প্রবেশ করতেই দেখলাম অনেকেই বর বধূ বেশে আছেন। বুঝলাম এখানে তাদের বিয়ে সম্পন্ন হবে। মন্দির প্রতিষ্ঠার পেছনে এক গল্প কাহিনী আছে। তার ঠিক কিছুটা এমন। কাঙালিচরণ চক্রবর্তী নামের এক যজমান ব্রাহ্মণ প্রতিদিন ঘুরে ঘুরে পূজার্চনা করতেন। এমনই একদিনে পুজোয় বেরোলেও সেদিন কিছুই তিনি উপার্জন করতে পারেননি। অবশেষে ক্ষুধা তৃষ্ণায় নুনিয়া নদী পেরিয়ে এসে এক গাছের নিচে ক্লান্ত হয়ে শুয়ে পড়েন এবং কাতরভাবে ডাকতে থাকলেন মা চণ্ডীকে। অবশেষে মায়ের দেখা পেলেন এবং আশীর্বাদ প্রাপ্ত হলেন। তিনি 3টি শিলামূর্তি দিলেন, যেটা একটু আগেই আমরা দেখলাম। মাঝখানেই আছেন মা চণ্ডী ঘাগরবুড়ি এবং এক পাশে আছেন অন্নপূর্ণা আর এক পাশে আছেন মহাদেব। মন্দির চত্বর থেকে মন একেবারে শান্ত করে ওই চত্বরেই পাওয়া যায় পোড়া চা। সেই চা খেয়ে আমরা পরের দিন আবার বেরিয়েছিলাম রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্যে। মঠে প্রবেশ মাত্রই যে শ্লোক কানে ভেসে আসছিল, বড়ই মাধুর্য মিশ্রিত সে শ্লোক। এখানে যতক্ষণ কাটিয়েছি ততক্ষণ মন ছিল বড়ই শান্ত। এখানকার শ্লোক আমার পরিচিত নয়, তবে এই শ্লোক যতক্ষণ কান অবধি এসে পৌঁছাচ্ছিল ততক্ষণ আমার হৃদয়ে বড় আরাম পাচ্ছিল। আমরা এখন দাঁড়িয়ে আছি সুশান্ত রায় ওয়াক্স মিউজিয়ামের সামনে। মানে মোমের তৈরি জিনিসপত্রগুলো, মানুষের যে অবয়বগুলো তৈরি করা আছে সেই মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে আছি। 11টার সময়টা খোলে, তো সদ্য খুলছে, সেজন্য আমরা একটু বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি। ভেতরে যাওয়ার খুব উৎসাহ, দেখবো ঠিক কী রকম ব্যাপার স্যাপারগুলো। যখন আমরা জাস্ট ঢুকলাম, অবাক
হয়ে গেলাম যে আসলেই স্ট্যাচু নাকি মানুষ, তারপর তাই জীবন্ত ব্যাপার স্যাপার। আসানসোল বাসস্ট্যান্ড থেকে মহশিলা কলোনির দূরত্ব 15 মিনিটের। খোলা হয় এই মিউজিয়ামটি সকাল 11টা থেকে রাত 8:30 পর্যন্ত। আসানসোলের সুশান্ত রায় ওয়াক্স মিউজিয়াম ও শীষমহলটি ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়ের একটি অনবদ্য সৃষ্টি, যেখানে বিখ্যাত বিখ্যাত ব্যক্তিত্বদের মোমের মূর্তি রয়েছে। সাথে রয়েছে একটি আয়নার হল, যা অপটিক্যাল বিভ্রম তৈরি করে। এই শিল্পী কলকাতা মাদার ওয়াক্স মিউজিয়ামের মোমের মূর্তিগুলোর জন্য পরিচিত। আসানসোলের মিউজিয়ামে 3টি রুমে এমন ভাস্কর্য দেখা যায় যা প্রথম দেখলে আপনি চমকে উঠবেনই। প্রত্যেকটা ব্যক্তিত্বকে ঠিক কতটা অনুভব করলে এমন জীবন্ত রূপদান করা যায় তা স্বচক্ষে এই মোমের মূর্তিগুলো না দেখলে কখনোই বিশ্বাস করা যায় না। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল কোনো এক অনুষ্ঠানে হাজির হয়েছেন সমস্ত ব্যক্তিত্বরা, এবং সেখানে আমি গিয়ে মুগ্ধ চোখে তাদের দিকে চেয়ে আছি। যত কাছ থেকেই এই মূর্তিগুলোর দিকে তাকানো হোক না কেন, এগুলোকে জীবন্তই অনুভব করা যাবে। এদের চোখগুলো বড্ড বেশি জীবন্ত। খেলাধুলার দুনিয়া, মহর্ষি, বিনোদন জগতের মানুষ, কার্টুনদের সকলেরই কিন্তু একসাথে আমরা এখানে দেখতে পাই। আমি আর তাই হারি পাই। ভাঙা গড়া সবই তারে ঘিরিয়া, সব ভাবে সব নাই আছে। তিনটি রুমের মধ্যে এমন থরে থরে সাজানো আছে ব্যক্তিত্বদের মধ্যে। আসানসোল এক রুক্ষ সূক্ষ্ম শিল্পাঞ্চল, বর্ধমান জেলার এক শিল্প শহর। রানীগঞ্জ, যার প্রাণকেন্দ্র হল কয়লা, বার্নপুর স্টিল প্ল্যান্ট কেন্দ্র। আর আসানসোলে রয়েছে বৃহৎ রেলওয়ে কর্মশালা, টেক্সটাইল, লোহা ও ইস্পাত কলকারখানা। রয়েছে চুরুলিয়া, বিদ্রোহী কবির জন্মস্থান, ঘাগরবুড়ি চণ্ডী মণ্ডপ, রামকৃষ্ণ মঠ। রয়েছে এমন এক জীবন্ত ওয়াক্স মিউজিয়াম। রয়েছে ব্লু মাইন্স, নীল জলের হ্রদ। আসানসোল রুক্ষ সূক্ষ্ম শিল্পাঞ্চলের জন্য বিখ্যাত হলেও প্রাণ ফিরে পেয়েছে এই সমস্ত জায়গাগুলির জন্য। আমরা অবশেষে পৌঁছে গেছি বহু কাঙ্ক্ষিত একটা দেখার জায়গায়, সেটা হচ্ছে ব্লু মাইন্স। খুব সুন্দর। রোদের সময় না আসলে বিকেলের সময় আসলে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে ব্লুর সাথে ব্লু। আর যে জিনিস বেশি সুন্দর তার প্রতি আমাদের আকর্ষণ সবসময় বেশি সুন্দর। এরকম গভীর সুন্দর জল দেখলে মনে হয় ঝাঁপ দিয়ে দিই, না আকর্ষণ করে প্রচণ্ড পরিমাণে। ব্লু মাইন্স ফ্যাক্টরি আসানসোলের একটি লুকোনো রত্নের নাম। এটি একটি পরিত্যক্ত খনি এলাকা, যা প্রকৃতির হাতে আবারও নতুন করে জীবন্ত হয়ে উঠেছে। এখানে পৌঁছানো মাত্রই প্রথমে যা নজরে আসবে তা হলো হ্রদের স্বচ্ছ নীল গভীর জল। খনির গভীরে জমে থাকা এই জল এক অপার্থিব সৌন্দর্যের সৃষ্টি করে, যা দেখলে চোখ ফেরানো দায়। তাই তো একটু আগেই বলছিলাম,
এ আমাকে বড় কাছে টানছে, যেন মনে হচ্ছে এই গভীর জলে এক্ষুনি একটা ঝাঁপ দিয়ে দিই আর অতলে তলিয়ে যাই আর অনুসন্ধান করে ফিরে আসি এমন সুন্দর গভীর নীল জলের আসল রহস্যটা কি। এই ছোট্টখানি জায়গাটি বড়ই সুন্দর। প্রকৃতি যেন নিজের হাতে সুন্দর করে সৃষ্টি করেছে জায়গাটি। তবে এখানে গেলে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এর কিন্তু গভীরতা অনেক। এখান থেকে নিচে পড়ে যাওয়ার রিস্কও থাকে অনেক। যদিও এখানে অনেকেই স্নান করছে, তবে তারা অভিজ্ঞ। যারা আমরা 1-2 ঘন্টার জন্য শুধুমাত্র উপভোগ করতে যাব, তারা দূর থেকে উপভোগ করাই ভালো। সর্বশেষে আইআইএসসিও স্টিল প্ল্যান্টটি পেরিয়েই বার্নপুরের নেহেরু পার্কটি, যেটি দামোদর নদীর তীরে অবস্থিত, সেখানে আসলাম। আমরা এখন এসেছি বার্নপুরের নেহেরু পার্কে। বার্নপুর এমনি ইস্পাত শিল্পের জন্য খুব বিখ্যাত, কিন্তু আমরা সেই সমস্ত বাদ দিয়ে এসেছি একটা বেশ বনাঞ্চল টাইপের পার্কে। বর্ষাকাল, পুরো এই যে শ্যাওলা জমের ডিজাইন হয়ে গেছে, ভালো লাগছে দেখতে। চলো দেখা যাক ভিতরে কী কী আছে। জঙ্গলে ভ্রমণ করিতে করিতে যখন তৃষ্ণার্ত কেউ হইবে, তখন এই সুন্দরী রমণী থেকে জল নিতে পারে। চন্ডালিকার পাট্টার মতন জলের জন্য আকর্ষিত। যাওয়া যাবে না, এদিকে ঝর্ণা আছে। অসম্ভব রোদ ছিল এতক্ষণ, এই মাত্র জাস্ট মেঘলা ওয়েদার হয়ে গেল। আর এই যে এটা কি নদী না ক্যানেল, নদী নয় ক্যানেলই হবে, তো জাস্ট এই যে ঝর্ণার মতন পড়েছে, থাকে থাকে জলগুলো পড়ছে, ভালো লাগছে দেখতে। আর জায়গাটা যেহেতু বন টাইপের, বনাঞ্চলের মতো, তো সেই জন্য তো কিছু পশু পাখি সংরক্ষণ থাকবে। আমরা অনেকক্ষণ আগে থেকে দেখতে পাচ্ছিলাম আমার কথা এমো পাখি রাখা আছে। এখানেও কিছু ছিল হয়তো, নেই। পায়রা আছে, দেখা যাচ্ছে পায়রা পালক।